লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তো আজকে আমরা পড়বো ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টার থেকে সেকেন্ড লেকচার। তো যেখানটায় টপিকস কি রয়েছে, কুলম্বের সূত্র, এক কুলম্ব ও এক এসইউ কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক, এবং কুলম্বের সূত্রের কোথায় লিমিটেশন রয়েছে। কুলম্বের সূত্রের লিমিটেশন মানে সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা দেখব। তো কুলম্বের সূত্র কি বলতে চাইছে, কেনই বা কুলম্বের সূত্র এলো, সেটা আমরা দেখব। দেখো, তো কোনো একটা বস্তুর মধ্যে যে বিশেষ ধর্মটা থাকে, সে বিশেষ ধর্মটি হচ্ছে কি না তড়িৎ। তো দুটি বস্তুর মধ্যে তাহলে তড়িৎ অবস্থান করছে, রয়েছে। তাহলে এবারে এই দুটো বস্তুকে আমি পাশাপাশি রেখেছি। তো পাশাপাশি রাখতে আমি কি দেখতে পাচ্ছি না, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে। যে এটা ধরো প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এটাকে আমি দ্বিতীয় বস্তু বলবো। তাহলে প্রথম বস্তুটা কি করছে না, দ্বিতীয় বস্তুটার উপরে মানলাম যে বিকর্ষণ বল দিচ্ছে। তার মানে কি না, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে দূরের দিকে সরিয়ে দিচ্ছে। তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে কি করছে, একটা বল প্রয়োগ করছে। কার উপরে প্রয়োগ করছে না, দ্বিতীয় বস্তুর উপরে। কে প্রয়োগ করছে না, প্রথম বস্তু। তো একই রকম ভাবে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপরেও একটা বল প্রয়োগ করবে। তাহলে কি বল প্রয়োগ করছে না, বিকর্ষণ বল। একটি বস্তু বিকর্ষণ করলে অপর বস্তুটাও তো বিকর্ষণ করবে, এটাই তো সিমিলারিটি। তাহলে দ্বিতীয় বস্তুটা কার উপর বল প্রয়োগ করছে, প্রথম বস্তুর উপর। তাহলে বল প্রয়োগ করছে কার উপর, প্রথম বস্তুর উপর। কে প্রয়োগ করছে না, দ্বিতীয় বস্তু। তাহলে দুটো বস্তু বিপরীত দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, একে অপরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিকর্ষণ করছে। তাহলে এই বিকর্ষণটা করছে কেন না, তাদের মধ্যে যে তড়িৎ রয়েছে, সেই তড়িতের নেচারের উপরে ডিপেন্ড করছে কি তারা বিকর্ষণ করবে না আকর্ষণ করবে। তো এখানটার সেই নেচার আমি কি দেখতে পাচ্ছি না, নেচারটা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই এরা বিকর্ষণ করছে, এই কারণে যে সমজাতীয় তাদের তড়িৎ রয়েছে। সমজাতীয় তড়িৎ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে এটিও আমি মানলাম পজিটিভ, এটিও মানলাম আমি পজিটিভ। তাহলে দুজনে কি করছে, বিকর্ষণ করছে। পজিটিভ হতে পারে বা দুজনে নেগেটিভ হতে পারে। তাহলে পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে। তো এবার প্রশ্ন হচ্ছে কি যে এদের মধ্যে যে বিকর্ষণ তো হলো, আমি মানলাম দুজন দুজনকে বিপরীত দিকে সরিয়ে দিচ্ছে, তাও আমি এটা স্যাঙ্গুইন হলাম, একটা ক্লিয়ারিটি পেয়ে গেলাম। তো এই বলের মান কত? তো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে প্রথম বস্তুটা যদি দ্বিতীয় বস্তুর উপরে ক্রিয়া বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। তো বিপরীতমুখী তো আমি বুঝতেই পারছি, এবং দুটো বলের মান কি হবে, সমান। তাহলে এই যে দুটো বল F12 আর F21, এটা যদি ক্রিয়া হয় এটা প্রতিক্রিয়া, বা এটা যদি প্রতিক্রিয়া হয় এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই দুটো বলের মান কি সমান। তাহলে বলের মানটা একটা যাই হোক একটা মান বেরোবে F। তাহলে এই যে F মানটা, এই মানটা কত হবে? তাহলে এই মানটা যে এই বস্তুটা এই বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, এই বস্তুটা এই বস্তুর উপরে সেম বল প্রয়োগ করবে, তাহলে তবেই তো সমান হচ্ছে। সেই বলটা হচ্ছে কত, F। তো 1784 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দা কুলম্ব তিনি এলেন। তিনি বললেন কি না, দুটো বস্তুর উপরে যে ক্রিয়াশীল বল, সেই বলের মান ডিপেন্ড করছে এই বিষয়ের উপর। কি কি বিষয়? প্রথম, তাহলে বিজ্ঞানী কুলম্ব, কোন বিজ্ঞানী? ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দা কুলম্ব। তো তিনি এসে বললেন কি না, ফার্স্ট এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেগুলোকে আগে দেখে নাও। না, এই যে দুটো বস্তু নিয়েছো, এই দুটো বস্তুর ডেফিনেটলি একটা ভর কেন্দ্র ডেফিনেটলি থাকবে। যে ভর কেন্দ্রদের সংযোজক সরলরেখা একটা থাকবে, এইটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা। তাহলে এই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ হবে। তাহলে এই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ হবে, যেখানে সেখানে হবে না। এই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ হবে। ক্লিয়ার? তাহলে তিনি কি বললেন, চার্লস অগাস্টিন দা কুলম্ব তিনি বলছেন না, বস্তুদ্বয়ের ফার্স্ট বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর আকর্ষণ বা
বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। বিকর্ষণ কখন করছে? দুটো সমজাতীয়। আকর্ষণ কখন করবে? দুটো বিপরীতজাতীয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তখন গিয়ে আকর্ষণ করবে। তো তিনি আরো কি বলছেন? সেকেন্ড। তো এই প্রথম যে লাইন, তিনটে লাইন থেকে আমি বুঝলাম যে আকর্ষণ বলটা কি বরাবর ক্রিয়া করবে, কি বরাবর ক্রিয়া করবে। তো এবারে কথা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টে তিনি বলতে চাইছেন যে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কত হবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা এফ ধরেছি, এর মান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে না? দুটো বস্তুর মধ্যে যদি তড়িতের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এই বস্তুটার উপরে একটা এফেক্ট দেবে। তো আমি তড়িৎ বাড়িয়ে দিলাম, এই বস্তুটার মধ্যে আমি তড়িৎ বাড়িয়ে দিলাম। আগে ধরো এতে Q1 আছে, এতে Q2 আছে, তাহলে এর মধ্যেকার আধান আমি 2Q করে দিলাম, তাহলে তড়িৎ বেড়ে গেল। তাহলে এ তখন কি করবে? এর উপর একটা বেশি পরিমাণে এফেক্ট আছে। আরে Q1 আধান যখন ছিল বা তড়িৎ যখন ছিল, তখন যে এফেক্টটা আনছিল 2Q1 করলে তখন আরো বেশি পরিমাণে এফেক্ট আনবে। তাহলে আধান যত আমি বাড়াবো বা আধান যত আমি কমাবো, তাহলে বাড়ালে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বাড়বে, কমালে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে না? কমতে থাকবে। তাহলে তিনি কি বলছেন কি না, এই এফ বলের মান যে এফ, তাদের আধান দ্বয়ের যে গুণফল, আধান দুটো হচ্ছে Q1 আর একটা Q2, আমি হাফ নিলাম না, তাহলে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ফার্স্ট তিনি বলেন শুধু আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তিনি শুধু এখানটাই থাকলেন না, আরো কি বললেন না, এই থার্ড পয়েন্ট, এই আকর্ষণ বিকর্ষণ বল যেটা এফ, এর মান তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা না, এই কেন্দ্র থেকে কেন্দ্র, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি মানলাম কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব আমি মানলাম যে ডি। তাহলে এই দূরত্ব ডি যত আমি বাড়াতে থাকবো, তাহলে এই আধানটা ওই বস্তুর উপরে এফেক্ট তত কমাতে থাকবে। কেন না, এই বস্তুটার এফেক্টটা দূরত্ব বাড়ানোর সাথে সাথে তার যে প্রভাব, এফেক্ট মানে আমি কি বলতে চাইছি, যে প্রভাবটা, যে দূরত্ব যত বাড়াবো প্রভাব তত কমতে থাকবে। স্বাভাবিকভাবে আমরা মানুষের জীবনে লক্ষ্য করো যে তোমাদের আশেপাশের জন্য যদি কোনো প্রভাবশালী ব্যক্তি থাকে, তাহলে আশেপাশে ওই ব্যক্তির প্রভাব যতটা থাকে, ওই ব্যক্তির যে দূরবর্তী কোনো স্থানে সেই পরিমাণ প্রভাব থাকে কি? থাকে না। তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে ওই ব্যক্তির প্রভাবও কি হতে আছে? কমতে আছে। তো সিমিলারলি এই বস্তুটার মধ্যে যে তড়িৎটা রয়েছে, তো দূরত্ব বাড়ালে কি হবে? তার প্রভাবও তেমন করে কমতে থাকবে। তার মানে কি আকর্ষণ বলটাও বা বিকর্ষণ বলটাও কি হবে? কমবে। তাহলে দূরত্ব বাড়ালে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে? কমবে। কিন্তু কিভাবে কমবে? তো তিনি বললেন যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যে দূরত্বটা ডি, তাহলে এই যে দূরত্বটা ডি, এই দূরত্বের বর্গ মানে স্কোয়ার, ব্যস্ত নিতে গেলে কি করতে হয়? অনন্য করতে হয়, 1/, করতে হয়, তার সমানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল টু 1/d²। যে দূরত্ব যতই বাড়াবো আকর্ষণ বা বিকর্ষণ বল তত কমতে থাকবে, দূরত্ব যত কাছে আনবো আকর্ষণ বা বিকর্ষণ বল তত বাড়তে থাকবে। তাহলে এই দুটো সূত্র, এটা তো তিনি বোঝাতে চাইছেন, প্রথম লাইনটা তিনি কি বোঝাতে চাইছেন, প্রথম পয়েন্টটা কি বোঝাতে চাইছেন, যে কোন বরাবর ক্রিয়া করবে। তো দ্বিতীয় আর তৃতীয় পয়েন্ট থেকে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটাকে ডিরাইভ করা সম্ভব হয়। তাহলে এফ প্রপোর্শনাল টু আমি কি বলতে পারি, যে Q1 Q2/d²। দেখো তাহলে প্রত্যেকের বাম সাইডে এফ আছে, ডান সাইডে Q1 Q2 1/d²। Q1 Q2 নিচে কিছু নেই মানে কি আছে? 1। আর এটাকে দেখো যে এফ প্রপোর্শনাল টু Q1 Q2/1, কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে লভর কি আছে? পরপর গুণ করে দিয়েছি। পরপর দেখো এখানে কি ছিল? 1 ছিল ইন্টু 1/d² ছিল। তার মানে সিম্পলি আমি যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কি আসছে? এফ প্রপোর্শনাল টু Q1 Q2/d²। তো এই সমানুপাতিক চিহ্নকে যদি আমাকে উঠাতে হয়, সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে যদি সমান চিহ্ন আনতে হয়, তাহলে ডান পক্ষে এবং লবে একটা ধ্রুবক আমাকে গুণ করতে হয়, একটা ধ্রুবক আমাকে কি করতে হয়? গুণ করতে হয় ডান পক্ষে লবে। তো ওই ধ্রুবকটা হচ্ছে কি, আমি একটু নিচেরটা রাফ করে দিচ্ছি। ওই ধ্রুবকটা আমি কি করলাম, ধ্রুবকটা হচ্ছে কি
Q1 Q2 বাই 1। ওই ধ্রুবকটাকে আমি ধরলাম কি F ইকুয়ালস টু কে প্রাইম ধরলাম ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে এই কে প্রাইম কেন ধরলাম? এই কে প্রাইমটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই কে প্রাইমকে আমি এইভাবে লিখতে চাই কেন? না 1 বাই কে, কে প্রাইমটাকে আমি 1 বাই কে লিখতে চাই ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। 1 বাই কে লেখার কারণ কি? না কে ইকুয়ালস টু 1 বাই কে লেখার কারণ কি? না কে তো ধ্রুবক, তো কারণটা হচ্ছে এইখানে যে কে কে আমরা কি বলে থাকি না মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা তাকে আমরা বলে থাকি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে কে আমরা কি বলে থাকি? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা কার? না মাধ্যমের। তো এই কেটা হচ্ছে মাধ্যমের এমন একটা প্রপার্টি যেটা কি নির্দেশ করে না কে নির্দেশ করে কি যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি আমি বাড়াতে চাই, মাধ্যমের ওই প্রপার্টিটা কি করে? তাকে আরো লুজ করাতে চেষ্টা করে, কমাতে চেষ্টা করে, মানে অনন্য বা ব্যস্ত রূপে কাজ করে। আমি যদি বল বাড়াতে চাই, মাধ্যম কি করে না সেটাকে কমাতে চায়। তাহলে মাধ্যমে এই কেটাকে সেই জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। তাহলে মাধ্যমেরই ওটা একটা প্রপার্টি, মাধ্যমেরই একটা বিশেষ ধর্ম যে কি করে, যে আমি যদি আকর্ষণ করতে চাই, মাধ্যম চাইবে তাকে কি করতে না আকর্ষণ বলটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যে আমি বাড়াতে চাইছি সে কি করবে? কমাতে চেষ্টা করবে। আর আকর্ষণ বা বিকর্ষণ বল যদি কমতে থাকে সে কি করবে? বাড়াতে চেষ্টা করবে। তার মানে কি উস্কানিমূলক কাজ করে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এমন একটা বিশেষ একটা চরিত্রের ধর্ম যে কি করে না আকর্ষণ বা বিকর্ষণ বলকে উস্কানিমূলক রূপে কাজ করে। যে আকর্ষণ বা বিকর্ষণ বল যখন কমতে থাকবে তখন সে বাড়াতে চেষ্টা করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল যখন বাড়তে থাকবে সে তখন কমাতে চেষ্টা করবে। তাহলে এই জন্য অনন্য রূপে অবস্থান করে কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে কারণে আমি 1 বাই কে লিখেছি। এবারে সিজিএস, তাহলে এটা হচ্ছে কি না কুলম্বের সূত্রের ইনিশিয়াল ডেরিভেশন, প্রাথমিক গাণিতিক ব্যাখ্যা। তো সিজিএস আর এসআই পদ্ধতিতে এর গাণিতিক ব্যাখ্যা কি হয়ে থাকে না এই আকর্ষণ বলকে যদি আমাকে সিজিএস পদ্ধতিতে কাউন্ট করতে হয়, সিজিএস লিখে রাখলাম। তো কে এর মান, এই যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, কে সিজিএস পদ্ধতিতে এর মান কত হয়ে থাকে না শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে বলতে পারো না 1, শূন্য মাধ্যমে। ক্লিয়ার? এই কে এর মান এসআই পদ্ধতিতে কত হয়? তার একটা আলাদা একটা মান হয়ে থাকে যেটা 9 × 10⁹। তার ইউনিট আছে, ইউনিট আমরা এখানে ডিরাইভ করে দেবো, তার ইউনিট ডেফিনেটলি একটা রয়েছে। তো 9 × 10⁹, এটা কোন মাধ্যমে না শূন্য মাধ্যমে। আমি ইউনিটগুলো লিখিয়ে নিই, ইউনিটগুলো লিখেও দেব। তাহলে কে আমরা এসআই পদ্ধতিতে মান আমরা জানলাম। তাহলে এই 9 × 10⁹ এটাকে এইভাবেও পাওয়া যায় 1/4πε0, যেখানে পাই এর মান কত না পাই এর মান আমরা সবাই প্রত্যেকে জানি 3.14, যাকে আমরা 22/7 রূপে চিহ্নিত করি। আর ε0 যদিও তোমরা জানো না, এর মান একটু জেনে রাখো 8.85 × 10⁻⁻12। 10 কত হয়ে থাকে -12। এত এসআই ইউনিট লিখে রাখো, জাস্ট এসআই ইউনিট লিখে রাখো। তো একদম ফাইনালি এককগুলো এই মুহূর্তে খিচুড়ি করো না, যেহেতু এসআই পদ্ধতিতে রয়েছে খিচুড়ি করার দরকার নেই, মানগুলো জাস্ট খালি জেনে রাখো। তাহলে ফোর্স, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সিজিএস পদ্ধতিতে কত হয়ে থাকে না কে এর মান আমি কি বসাবো? 1 বসাবো, কারণ সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়ে থাকে? 1। তাহলে 1/1 মানে কত চলে আসছে? 1। তার মানে ডেরিভেশনটা আসছে 1/k × Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেখানে কে এর মান আমরা 1 বসাবো, দ্যাট মিনস Q1 Q2 বাই ডি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এটা তো সিজিএস পদ্ধতিতে গেল। এসআই পদ্ধতিতে কত হবে না এসআই পদ্ধতিতে এই ফোর্সের মান কত আসবে না কে এর মান কত, আমরা কে এর মান কত বসিয়েছি? 9 × 10⁹। এটা শুধু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আমরা বসাচ্ছি। তাহলে এই যে 1/k এর মান কত হবে? তাই তো এখানে আমি 1/k বসাবো না, এখানটায় আমি এইভাবে বলবো, এটাকে আমি 1/k রূপে বলবো 1/k।
তাহলে এই 1/k এর মান কত না 9 × 10⁹। তাহলে এই টোটাল ভ্যালুটার মান কত হচ্ছে 9 × 10⁹। তাহলে k এর মান তাহলে 1/k, সিজিএস পদ্ধতি হচ্ছে 1 আর এসআই পদ্ধতিতে কত হচ্ছে 9 × 10⁹। তাহলে আমরা 1/k এর রিপ্লেসে আমরা কত বসিয়ে দেবো 9 × 10⁹ বসাতে পারি, অথবা আমরা এইভাবে বসাতে পারি। আচ্ছা, এটাকে কমপ্লিট করি, q1 q2 বাই d² লিখতে পারি, অথবা 9 × 10⁹ এর জায়গায় আমি 1/4πε0 বসাতে পারি, 1/4πε0। তাহলে 1/4πε0 বসাতে পারি ইন্টু q1 q2 বাই d²। তাহলে এসআই পদ্ধতিতে ফোর্সের আমরা ডেরিভেশন আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবারে কথা হচ্ছে আমরা গত ক্লাসে একটা পয়েন্ট আমরা লিখেছিলাম, এটাকে রাফ করে দিই। তাহলে সিজিএস আর এসআই পদ্ধতিতে ফোর্সের মান আমাদের বেরিয়ে গেছে, এটাকে রাফ করি। তো গত ক্লাসে আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে 1 কুলম্ব সমান কত ইএসএফ। তো আজকের সেটা হচ্ছে সলিউশন আমরা দেখব যে সেই সলিউশনটা কিভাবে হয়ে থাকে। দেখো 1 কুলম্ব সমান কত হয়ে থাকে না 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ তো হয়ে থাকে। তো কিভাবে হয়ে থাকে তাহলে এই ডেরিভেশনটা আজকে আমরা দেখব। যারা কমেন্টে অ্যান্সার দিতে পেরেছো খুব ভালো, আর যারা ডেরিভেশনটা আপাতত জানো না দেখে নেবে। তো ফার্স্টে আমরা 1 কুলম্ব, ফার্স্টে আমরা 1 ইএসইউ কাকে বলে আগে দেখব। আগে আমরা ফার্স্টে কি দেখব যে 1 ইএসইউ। তাহলে 1 ইএসইউ কাকে বলে, তাহলে 1 ইএসইউ আধানের সিজিএস পদ্ধতিতে একক হয়ে থাকে। তাহলে সিজিএস পদ্ধতিতে ফোর্সের ডেরিভেশনটা আমাকে নিতে হবে। তাহলে দুটো আধান নিলাম, এই একটা আধান, এই একটা আধান, এই দুটো আধান সম পরিমাণের, এটাও কিউ তো এটাও কিউ। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত করলাম, যেহেতু সিজিএস পদ্ধতি, এটা হচ্ছে কোন পদ্ধতি না সিজিএস পদ্ধতি, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি নিলাম 1 সেন্টিমিটার। তো যেহেতু সম মানের এবং সমজাতীয় নিয়েছি, সেহেতু তাদের মধ্যে কি হবে বিকর্ষণ বল ক্রিয়া হবে। বিপরীত জাতীয় নিলে কি হবে, বিপরীত জাতীয় নিলে দেখো যদি এটা প্লাস কিউ, এটা যদি মাইনাস কিউ নিই আকর্ষণ হবে, এটা যদি নিস্তড়িত নিতাম তাও আকর্ষণ হতো। তাহলে দুটো যে আধানগ্রস্ত বস্তু সেটাই আমরা কনফিউজ হতাম। তো এক্ষেত্রে আমরা দুটো আধানগ্রস্ত বস্তু বলে আমরা প্রকৃতভাবে চিহ্নিত করতে পারছি। সেই জন্য বিকর্ষণই হচ্ছে কি নিশ্চিত প্রমাণ। সেই জন্য বিকর্ষণ যাতে হয় সমজাতীয় আমাকে এবং সম প্রকৃতির আমাকে নিতে হবে। তাহলে দুজনের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে এই বিকর্ষণ বল যে মানটাকে এমন ভাবে সিলেক্ট করেছি যেন বিকর্ষণ বলের মানটা 1 ডাইন হয়ে থাকে। এই বিকর্ষণ বলের মানটা কত হয়ে থাকে 1 ডাইন। এমন পরিমাণের আধানের দুটো বস্তু নিয়েছি, দুটো আধানের মান এমন ভাবে সিলেক্ট করেছি যেন 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে পরে বলগুলো 1 ডাইনই হয়, বিকর্ষণ বল 1 ডাইন। তো ডেরিভেশন থেকে আমি কি লিখতে পারি, ফোর্স হচ্ছে কত না ফোর্স হচ্ছে 1 ডাইন। লিখো ফোর্স হচ্ছে 1 ডাইন। q1 আর q2, তো q1 হচ্ছে কি সেই নির্দিষ্ট পরিমাণ আধান q নিলাম ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 1 সেন্টিমিটার। তাহলে q² ইকুয়ালস টু আমি কত লিখতে পারি 1। তো q ইকুয়ালস টু হচ্ছে কত +-1। তাহলে +1 ইস্যু +1 ইস্যু অথবা -1 ইস্যু -1 ইস্যু, তবেই গিয়ে তাদের মধ্যে 1 ডাইন করে বিকর্ষণ বল ক্রিয়া করবে এবং ওই আধানের মানটাকে আমরা কি বলবো 1 ইস্যু। তাহলে 1 ইএসইউ কাকে বলছি, যে নির্দিষ্ট পরিমাণের আধানের দুটি সমজাতীয় এবং সমপ্রকৃতির সমমানের এবং সমপ্রকৃতির বস্তু আধান নিলে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হবে এবং ক্রিয়াশীল বিকর্ষণ বল 1 ডাইন হয়, ওই দুটি বস্তু আধানের মানকে বলা হচ্ছে 1 ইএসইউ। ক্লিয়ার? এবারে 1 কুলম্ব কাকে বলবো, 1 কুলম্ব কাকে বলছে, যে নির্দিষ্ট দুটো সম পরিমাণের এবং সম প্রকৃতির দুটো আধান নিয়েছি, সম পরিমাণ একটা আইডেন্টিক্যাল সম পরিমাণ, যে এটাও আমরা কিউ নিয়েছি এটাও আমরা কিউ নিয়েছি এবং সম প্রকৃতির, ধরো এটাও প্লাস তো এটাও প্লাস। তো এবার আমরা কি দেখব যে বিকর্ষণই হচ্ছে আমাদের নিশ্চয়তা প্রমাণ। তাহলে এরা দুজন কি করবে একে অপরকে বিকর্ষণ করবে। যে তাদের মধ্যবর্তী দূরত্বই বা কত করেছি সেটা তো আমি বলিনি, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা কত করেছি 1 মিটার। দেখো 1 কুলম্বকে ডিরাইভ করতে চাইছি, দূরত্বকে আমাকে 1 মিটার রাখতে হবে। তাহলে 1 মিটার দূরত্বে রাখতে তাদের মধ্যবর্তী ব্যবধান বা দূরত্ব 1 মিটার রাখতে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করছে। যে এমন আইডেন্টিক্যাল মান আমরা নিয়েছি যে বিকর্ষণ বলের মান কত হবে না 9 × 10⁹ নিউটন যেন হয়। তাহলে এমন সিলেক্টেড আধান নিয়েছি
যে ওই দুটো আধানের মান এমন পরিমাণে নিয়েছি যার ফলে বিকর্ষণ বলটা যেন 9 × 10⁹ নিউটন হয়, এর থেকে বেশি বা কম যেন না হয়। 1 মিটার দূরত্বে রাখবো, বিকর্ষণ বলটা এই পরিমাণ দেখব। তাহলে এই পরিমাণ বিকর্ষণ বল দেখার জন্য যে পরিমাণ আধানের দুটো বস্তু নিতে হয়েছিল, তাহলে ওই দুটো আধানের মান বা কত এমন ছিল যে ওই দুটো আধানের মান যদি কোথাও একটা ভ্যারিয়েশন করি তাহলে কিন্তু এই পরিমাণ বিকর্ষণ বল কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে নির্দিষ্ট পরিমাণ, ওই আধানের মানটা হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ। আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব না, কুলম্বের গাণিতিক ব্যাখ্যা এসআই পদ্ধতিতে অ্যাপ্লাই করব। ফোর্সের মান এখন কত দেখো, F = 1/4πε0 ইন্টু Q1 Q2/d², এটা নিতে পারি, বা F = 9 × 10⁹ ইন্টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2/d², এটাও নিতে পারি, যেটা খুশি। তাহলে F = কি, আমি এটা নিচ্ছি কেন, এখানটা আবার মান আমাকে বসাতে হবে। তা F হচ্ছে কত, আমাদের বিকর্ষণ বল 9 × 10⁹ ইকুয়ালস টু 9 × 10⁹, এটা তো আমাদের ভ্যালু, যে 1/4πε0 এর ভ্যালু এটাই হয়ে থাকে, 1/4πε0 এর ভ্যালু এটাই হয়ে থাকে। Q1 Q2, তাহলে কিউটা হচ্ছে কত, সেই আইডেন্টিক্যাল ভ্যালু Q × Q, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার স্কোয়ার। আচ্ছা, তো এবারে 9 × 10⁹, 9 × 10⁹ ক্যান্সেল, তাহলে Q × Q মানে হচ্ছে কি Q², 1টাকে যদি গুণ করি 1 হবে, তাহলে Q² = 1, তো Q = কত না +-1। তাহলে এই আধানের মান এমন একটা সিলেক্টেড, যে সিলেক্টেড আধানের জন্য তাদের বিকর্ষণ বল একটা নির্দিষ্ট পরিমাণ 9 × 10⁹ নিউটন হচ্ছে, 1 মিটার ব্যবধানে রাখতে পারে। তাহলে ওই আধানের মানকে আমরা কি বলবো, 1 কুলম। তাহলে 1 কুলমের গাণিত মানে সংজ্ঞা আমরা কি নেব, যে নির্দিষ্ট পরিমাণ, দেখো সমজাতীয় এবং সমমানের যে নির্দিষ্ট পরিমাণের দুটি আধানকে 1 মিটার ব্যবধানে রেখে তাদের মধ্যে বিকর্ষণ বল 9 × 10⁹ সৃষ্টি করলে ওই দুটি বস্তু আধানের মানের পরিমাণকে 1 কুলম বলে। মানের পরিমাণটাকে আমরা কি বলবো, 1 কুলম। ক্লিয়ার করতে পেরেছি, এতটুকু বোঝাতে পেরেছি, একদম পাক্কা বোঝাতে পেরেছি। তো এবারে কথা হচ্ছে কি, যে আমাকে 1 কুলম = 3 × 10⁹ ESC আমরা কিভাবে ডিরাইভ করব। তো সিজিএস আর এসআই পদ্ধতিতে আধানের তো একক জানলাম, তো তাদের মধ্যে সম্পর্ক আমি গত ক্লাসে কমেন্টে বলেছিলাম যে তোমরা যারা জানো তারা কমেন্ট করো, যদি জানা না থাকে সেকেন্ড লেকচারের জন্য ওয়েট করো। তো আজকে আমাদের সেই সেকেন্ড লেকচার, তো যাতে আমরা এটাকে সলভ করব। দেখো এটাকে রাফ করে দিই আগে, এটাকে রাফ করে দিয়ে, রাফ না করলে যা স্পেস না পেলে কি করে সলভ করা যায়, কি করা যায় না। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে দেখো বয়েজ এন্ড গার্লস, দেখো যে F = দেখো সিম্পল সহজভাবে দেবে, দেখো F = K × Q1 Q2/d², এটাই তো সিম্পল জিনিস। এগুলো যা আছে সব ভুলে যাও, এগুলো যা আছে তোমরা ভুলে যাও, মাথার মধ্যে কোনো এদিক ওদিক কিছু করার কোনো দরকার নেই, এদিক ওদিক কোনো কিছু ভাবার দরকার নেই। কি হচ্ছে কি আমাদের ধ্রুবক, ছেড়ে দাও, কি হচ্ছে আমাদের ধ্রুবক। আচ্ছা, F যদি আমি সিজিএস পদ্ধতিতে বার করি তাহলে F হচ্ছে কি 1 ডাইন, বলের মান কত হতো 1 ডাইন, K × Q1 হচ্ছে কত 1 ESU ইন্টু 1 ESU, আধান দুটো 1 ESU করে হতো, আর দূরত্ব কি হতো 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে ESUর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, যে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই কে, ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই কে। আচ্ছা, তাহলে কেটা হচ্ছে কি একটা ধ্রুবক মান, ছেড়ে দাও। আচ্ছা, এসআই পদ্ধতিতে যদি আমি বার করতাম তাহলে আমি কি বলতাম, ফর্মুলা তো একই থাকতো, তাহলে আমি কি বলতাম 1 নিউটন। আমরা একটা জিনিস লক্ষ্য করো, যে ওই দুটো যে আধান ছিল, ওই দুটো আধানের মধ্যে বিকর্ষণ বল আমরা কত দেখতাম 9 × 10⁹, তবেই তো এরা 1 কুলম করে হতো। তাহলে এখানে 1 নিউটন লেখাটা ঠিক হবে না, কত লিখতে হবে, যে তাদের মধ্যে বিকর্ষণ বলটা কত না 9 × 10⁹ নিউটন। তাহলে বিকর্ষণ বলটা কত না 9 × 10⁹ নিউটন ইকুয়ালস টু কি হচ্ছে কি ধ্রুবক, কি হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে K ইন্টু Q1 আর Q2 হচ্ছে কত না 1 কুলম করে, 1 কুলম ইন্টু 1 কুলম ডিভাইডেড বাই d² মানে হচ্ছে 1 মিটার স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে কুলম স্কোয়ার ইকুয়ালস টু 9 × 10⁹ এত নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কে।
কারোর কোনো আপত্তি? কের একটা ধ্রুবক, ছেড়ে দাও, কোনো ভাবার এখন দরকার নেই। আচ্ছা, তো কের একটা একক থাকবে ডেফিনেটলি। আমি এখন কের একক বসাতে চাইছি না, কেন না কের একক সিজিএসও বসবে তো এসআইতেও বসবে, দুটোতেই বসিয়ে আমি কমপ্লেক্স করতে চাই না, কেটাকে আপাতত স্টপ রাখি। তাহলে 1 কুলম্ব স্কোয়ার ইকুয়ালস টু আমি এটা পেয়েছি। তো আমাকে 1 কুলম্ব সমান কত ইএসসি আমাকে বার করতে হবে, তাই তো? এই তো হচ্ছে আমাদের ঝামেলা। তাহলে 1 কুলম্ব স্কোয়ার লিখি। তাহলে নিউটনকে আমরা কিসে কনভার্ট করব? ডাইনে কনভার্ট করব। তো ডাইনেট কনভার্ট করি। তাহলে নিউটনকে আমি ডাইনে 9 ইন্টু 10⁹ অলরেডি রয়েছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়ে থাকে। তাহলে ইন্টু আমি কি করলাম 10⁵। এবারে মিটার স্কোয়ার মানে দুবার মিটার রয়েছে, তাহলে একবার মিটার থেকে একবার সেন্টিমিটার, আরেকবার মিটার থেকে আরেকবার সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে ইন্টু 100 তাহলে প্রথম ক্ষেত্রে সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, দুটোই সেন্টিমিটার হয়ে সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। বাই আমি কি রাখলাম? কে। এটা অলরেডি কিসে চলে এসছে? না ডাইনে চলে এসছে। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে। তাহলে 1 কুলম্ব স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, 9 ইন্টু 10⁹ 10⁵, 1 2 3 4 মানে 10⁴। তার মানে অলরেডি আমি কত পাচ্ছি? 9 ইন্টু 10⁻18 এত কত পাচ্ছি? ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই কে। কি হচ্ছে সিজিএস ফর্মে একক। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই কে, ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই কে, তার মানে 1 ইএসইউ স্কোয়ার। তাহলে দেখো 1 কুলম্ব স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻18 ইন্টু ইএসইউ স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার যদি রুট করে দিই, তাহলে আমি কত পাচ্ছি? 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9 এত ইএসইউ। ক্লিয়ার? ডেরিভেশন ক্লিয়ার? তাহলে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9 ইএসইউ। ওকে, তো এবার আমাদের লাস্ট কোশ্চেন ছিল যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি, কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রয়োগ হয়। দেখো বিজ্ঞানী কুলম্ব, দেখো কুলম্বের সূত্রকে আমরা সার্বজনীন তো অলরেডি বলবোই না, কেন? কুলম্বের সূত্র সার্বজনীন, যেখানে আমরা মহাকর্ষ সূত্রকে সার্বজনীন সূত্র বলতাম, সার্বজনীন মহাকর্ষীয় সূত্র বলতাম, কিন্তু কুলম্বের সূত্রকে আমরা সার্বজনীন সূত্র বলা হয় না, বলা হয় না। কেন বলা হয় না? যে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে জি এর মানটা মাধ্যম, ভর কোনো কিছুর উপরে নির্ভরশীল ছিল না, কিন্তু এখানটা আমরা কি লক্ষ্য করতে পারছি? যে কুলম্বের সূত্র মাধ্যমের উপরে ডিপেন্ড করতো। ভালো করে লক্ষ্য করো যে এ প্রপোর্শনাল টু 1/k বলে একটা টার্ম আছে, যে কেটাকে আমরা বলতাম মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে এমন একটা বিশেষ ধর্ম, যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল যদি বাড়তে থাকে, তাহলে ওই বিশেষ ধর্মটা কি করবে না কমাতে চাইবে। যদি আকর্ষণ বা বিকর্ষণ বল কমতে থাকে, ওই বিশেষ ধর্মটা কি করবে? বাড়াতে চাইবে, তাই না? তাহলে মাধ্যমের উপরে ডিপেন্ড করতো এই আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে মাধ্যমের উপরে নির্ভরশীল, তাহলে কোনো কিছু বিষয়ের উপর যদি নির্ভরশীল হয়ে যায়, তখন তাকে আমি সার্বজনীন বলতে পারবো কি? ডেফিনেটলি পারবো না। কারণ কুলম্বের সূত্র সার্বজনীন সূত্র বলা হয় না, কারণ লিখো, কারণ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভরশীল। তাহলে এটাই হচ্ছে তার লিমিটেশন, যে মাধ্যমের উপর একে আমি সার্বজনীন বলতে পারি না। এটা একটা ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে কি না, সেকেন্ড লিমিটেশন আমরা বলবো যে কুলম্বের সূত্র কেবলমাত্র দুটো বিন্দু আধানের ক্ষেত্রে প্রয়োজন। কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান, যে দুটো বিন্দু আধান, কেন না যদি দুটো আধান নিই, তাহলে এই দুটো আধানকে বিন্দু আধান হতে গেলে কি করতে হবে না তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে কি হবে? একটা বস্তু আরেকটা বস্তুকে বিন্দু দেখবে। আর দূরত্ব যত বাড়তে থাকবে, তোমার আর তোমার বন্ধুর মধ্যে যদি দূরত্ব বাড়তে থাকে, তাহলে তুমি ওই বন্ধুটাকে কেমন দেখবে? একদম পয়েন্ট সোর্সের মতো দেখবে না, তাই না? তো যদি তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তাহলে তাদের মধ্যে তারা একে অপরকে পয়েন্ট সাইজের হয়ে থাকে। হ্যাঁ, তাদের রিয়েলিটিতে তাদের বিশাল আকার, কিন্তু দূরত্ব বাড়িয়ে দিয়ে তাকে আমি কি করতে পয়েন্ট, যে কাছাকাছি থাকলে কি প্রবলেম হতো না? প্রবলেমটা এই হচ্ছে যে আমার প্রভাব তার উপরে পড়বে, দিলে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান প্রকৃতভাবে আমি কিন্তু বার করতে পারবো না। তো বিন্দু করতে গেলে তাদের মধ্যে দূরত্বটাকে, যাতে প্রভাব যাতে না পড়ে,
তো বিন্দু আধান হতে হবে, যে কারণে বিন্দু আধান নিতে হয়। আচ্ছা, থার্ড পয়েন্ট আমি কি বলবো না, এই কুলম্বের সূত্র কেবলমাত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তো আধান আরেকটা টাইপ হয়ে থাকে, চলতড়িৎ রূপেও হয়ে থাকে, যেখানটায় আধানের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধর্মটি প্রকাশ পায়, যেই ধর্মটাকে আমরা বলবো যে আধানের বিকিরণ প্রণালী, এই ধর্মটাকে আমরা বলবো আধানের বিকিরণ প্রণালী। তো সেদিকে আমি যাচ্ছি না, যে এখানটায় ওই দুটো বিশেষ যে বস্তু নিয়েছি, ওই দুটো বিশেষ বস্তু যেন স্থির হয়ে থাকে। তাহলে স্থির তড়িৎ আধান আমরা কোথায় লক্ষ্য করে থাকি? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, বা দুটো বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে আধানটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে স্থির তড়িৎ আধান। তাহলে ওই দুটো, এরকম দুটো বস্তুর মধ্যে স্থির তড়িৎ আধান রয়েছে। এই দুটো বস্তুর ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো, যে চলতড়িতের ক্ষেত্রে কিন্তু আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক। তো আজকের মতো এতটুকুই থাকলো, বয়েজ অ্যান্ড গার্লস। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তো ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ারও করো। বেস্ট অফ লাক, গুড নাইট।